আর এবার অস্থি চকের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখান থেকে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। শ্লীলতাহানির অভিযোগ তুলতে চাপ দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। জামিন পেয়ে ফের শ্লীলতাহানি ও ধর্ষণের হুমকির অভিযোগ। এলাকার তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপির বুথ সভাপতির স্ত্রী। ঠিক কি ঘটেছে গোটা বিষয়টা জানতে চাইবো। পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, মূলত অভিযোগটা ঠিক কি ঘটেছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে বিধানসভা নির্বাচনের আগে সেই সময় থেকে কিন্তু সেই যে এগরা থানার অস্থিচক, যেখানে সেটা কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্র পড়ে, সেই কেন্দ্র যে অস্থিচক এলাকায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের যে মহিলারা রয়েছে তাদের উপরে কিন্তু শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেক্ষেত্রে সেই বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারা জামিন পেয়ে এসে ফের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপির কর্মীর মহিলাদেরকে শ্লীলতাহানি এবং নির্যাতনের হুমকি দেয় বলে এমনটাই অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। এই নিয়ে যথেষ্ট রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে যে অস্থিচক এলাকায় যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বিজেপির কর্মীর একজন মহিলাকে নিয়ে এসে তাকে শ্লীলতাহানির অভিযোগ এবং কিন্তু মারধরের হুমকি দেয় বলে এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থকরা সেই মহিলার যে নির্যাতিতা মহিলা এবং যে হুমকি দেওয়া হয়েছিল সেই মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, মহিলা কি অভিযোগ করছেন, কি তার অভিযোগ শোনাবো। লাথি মারলো তোই পেটে, তারপরে দুটো ঘুঁকড়ো মেরলো, দিকে আমার পায়ে চোট লেগেছে। আমরা বিজেপি দল করি, আমার স্বামী সভাপতি, হ্যাঁ, তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে। আবারও পঙ্কজের কাছে ফিরবো। পঙ্কজ, এই মহিলার যে অভিযোগ আমরা শুনছিলাম, মূলত কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো কি অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এই মহিলা কিন্তু এগরা থানাতে কিন্তু অভিযোগ দায়ের করেছেন 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কিন্তু পাল্টা যেটা দাবি করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, যেখানে তৃণমূলের পার্টি অফিসে এসে বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূলের কর্মীদেরকে ব্যাপক মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পাল্টা যেখানে বিজেপি কর্মী সমর্থকের যে মহিলা, তিনি যেটা জানাচ্ছেন যে তাকে ধর্ষণের হুমকি এবং মারধরের হুমকি করছে বলে এমনটাই। তাদের যে তার স্বামী গোপাল পয়ডা রয়েছে, তার কিন্তু যে এই মহিলা, যে তার স্ত্রীকে যে ধর্ষণের অভিযোগ এবং মারধরের হুমকি দেওয়া হয়েছিল পার্টি অফিসে ডেকে এনে রাত 10টা নাগাদ। সেই ক্ষেত্রে গোটা যে অস্থিচক এলাকায় রাজনৈতিক মহলের চর্চা যেমনই শুরু হয়েছে, তেমনই কিন্তু তোমাকে জানিয়ে রাখি, ওই মহিলা এগরা থানায় কিন্তু 4 জনের নামে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেশ পঙ্কজ, এই মহিলার স্বামী তিনি কি বলছেন, কি অভিযোগ তার শোনাবো। আমাকে বলছে যে তুই কেস করেছিস কেন, আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন, হ্যাঁ, ধমকাতে যাবে কেন। আর আমি গেছিলে, তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে ডায়েরি করেছিলাম। স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন, না ওরা 6-7 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে, টেনে নিয়ে এসছে, রাস্তায় গোটা টেনে নিয়ে এসছে, এসে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, কিন্তু তৃণমূলের স্থানীয় বিধায়ক তিনি বলছেন যে গোটা ঘটনাটাই নাকি সাজানো। এখানে দ্বিতীয় সন্দেশখালী তৈরি করতে চাইছে বাথুয়ারি 2 নম্বর অঞ্চলকে, এই তৃণমূলের হারমাদগণ, তার মধ্যে সুজিত সিং হচ্ছে অন্যতম নেতৃত্ব। এই অবস্থায় আমরা কিভাবে এই অঞ্চলে থাকতে পারবো, এই হারমাদদের মোকাবিলা করতে পারবো। করজোড়ে আবেদন করছি যে মহিলা কমিশনের কাছে ওনারা যেন ওইখানে আসেন, সাক্ষাতে এটা দেখভাল করেন, দেখে কিভাবে মহিলাদের উপর অত্যাচার চলছে তার নিদর্শন ওনারা যেন দেখে যান। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। যে বিজেপি কর্মীর সঙ্গে গোপাল পয়ডা বা এরকম একটা কিছু নাম, তার সঙ্গে বচসা হয়েছিল, তার স্ত্রী বেরিয়ে এসে এই সমস্ত নাটকগুলো করেছে। তার বাড়িতে কেউ যায়নি, কোনো ধরনের অশালীন আচরণ কিংবা কোনো ধরনের শ্লীলতাহানি কোনো ঘটনা ঘটেনি। আর এবার নজর মালদার দিকে, কারণ সেখানে শুট আউটের ঘটনা বলে খবর পাওয়া যাচ্ছে। বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি,
কারা এই ঘটনা ঘটালো, কি কারণে এই ঘটনা ঘটলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নজর রাখার চেষ্টা করব, মালদার দিকে আমরা নজর রেখেছি। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। কে এই গুলি করলো বা কারা এই গুলি করলো, ইতিমধ্যে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে এই গুলি চালানোর অভিযোগ। মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ব্যবসায়ী, তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই চিকিৎসাধীন তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আপনাদের জানিয়ে রাখি, মালদায় এই শুট আউটের ঘটনা, যা জানা যাচ্ছে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগ উঠে আসছে। মালদার রশিলাদহ কলোনিতে এই ঘটনা ঘটেছে এবং আপনাদের জানিয়ে রাখি, দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। হ্যাঁ, দুজনকে চিনতে পেরেছে মা। ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে, তো বাবা আগিয়ে গিয়েছিল সবার জন্য। পাড়াতে কেউ জানে না আইন কানুন সম্বন্ধে, বাবা একটু জানে। বাবা এগিয়ে গিয়েছিল, তো ও এসেছিল, বাবাকে ঠেট দিয়ে গেছে। এর আগে ওর বাবাও এসেছিল, ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে। তারপরে মাসখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা। এবার অশোকনগরের দিকে আমরা নজর রাখবো। চাল চুরির অভিযোগ, কিন্তু 1-2 বস্তা চাল চুরি হয়ে গিয়েছে এমনটা নয়, একেবারে 100 বস্তা চাল চুরির অভিযোগ। রীতিমতো লরি নিয়ে গিয়ে চাল চুরি করা হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে। 100 বস্তা চাল কারা চুরি করলো? জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কারা এভাবে রীতিমতো লরি এনে চাল চুরি করলো, কিভাবে করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, চুরির ঘটনা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি পুলিশ, ফলে সব রকম ভাবে তদন্ত শুরু করেছে এবং একাধিক সিসিটিভি ফুটেজ, এই রাস্তায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে দেখার চেষ্টা হচ্ছে কিভাবে এই ঘটনা ঘটলো। অর্থাৎ অশোকনগরের মালিকতলা এলাকায় এখানে চাল ব্যবসায়ী প্রায় না হলেও 200 থেকে 250 বস্তা চাল ছিল। ফলে সেখানে রাত্রে দেখা যায়, সকালে যখন আসে তার চক্ষু চড়ক গাছ, তার কারণ শাটার ভেঙে সেখান থেকে প্রায় লরি করে এসে 100 বস্তার বেশি চাল চুরি করে নিয়ে চম্পট দেয় চোরের দল। কিন্তু কারা এর সঙ্গে যুক্ত এখনো প্রশ্ন না হলে সমস্ত সিসিটিভি ঘটনা ফুটেজ দেখা হচ্ছে এই চুরির সঙ্গে কারা যুক্ত। কিন্তু এই 100 বস্তা চালের যা প্রায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা যার আনুমানিক মূল্য, ফলে কিভাবে এত বড় ঘটনা, অর্থাৎ 100 বস্তা চাল যে দীর্ঘক্ষণ ধরে এই চুরির ঘটনা করেছে এমনটাও কিন্তু প্রত্যক্ষদর্শীদের মত। ফলে কিভাবে এই চুরির ঘটনা সবটাই তদন্ত করে দিচ্ছে অশোকনগর থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে এই চুরির সঙ্গে কারা কারা যুক্ত। কিন্তু 100 বস্তা চাল এবং লরি করে নিয়ে গেলেন, কোথায় গেলেন, সবটাই তদন্ত করে দিচ্ছে অশোকনগর থানার পুলিশ। বেশ, ঘর খুললাম, ঘর খুলে দেখছি যে ঘর ফাঁকা। অ্যাকচুয়ালি এই সামনে আমাদের সিজন সময়, তো বর্ষা ঢুকছে বলে আমরা মালটা এই সময় রিজার্ভ করে রাখি। 100 বস্তার উপরে ছিল, 25 কেজি প্যাকেট সেটা। এই বাজারে চাল চুরি ঘটনা হয়নি, হয়েছে সোনার দোকানে চুরিগুলো হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে পুলিশ এসে আমাদের এই নামটামগুলো নিয়ে গেল আর বললো যে সামনে একটা পাওয়া গেছে তোমার সিসিটিভি, ওটা বলছে দোকানটা এখনো খোলেনি, পরে পিসি পাঠিয়ে এসে ওটা দেখে নেবে। মেদিনীপুরের বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়ক, তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং সেই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তার দেহ পৌঁছলো সকালে কলকাতা বিমানবন্দরে। পৌঁছয় দ্বারিকেশের দেহ, বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুজিত বসু। মেদিনীপুরে রওনা বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। দ্বারিকেশ পট্টনায়ক তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে বহু যারা কর্মরত ছিলেন তাদের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ভারতের যারা রয়েছেন, বাংলারও একজন রয়েছেন। তিনি এই বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়ক, আর তার দেহ ইতিমধ্যেই পৌঁছেছে সকালেই কলকাতা বিমানবন্দরে। পৌঁছয় দ্বারিকেশের দেহ, বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুজিত বসু। মেদিনীপুরে রওনা বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। দেখুন, প্রথমত বলি একটা দুঃখজনক ঘটনা, আর আমাদের এই রাজ্যের বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তটাই দায়িত্ব নিয়ে শেষকৃত্য অবধি যা যা করবার সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি, বিডিও এসছে, তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। তারপর যা যা কাজ ফর্মালিটি আছে সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করা হবে। ভালো অফার পেলে কাজে যায় না,
উনি হয়তো সেই অফার পেয়েছিলেন, 30 বছর আগে উনি চলে গেছিলেন। এখন ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই হাসপাতালে 10টি মেশিনের মধ্যে 6টি বিকল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ বাকি 4টি মেশিনও অনেক সময় বিগড়ে যায়, আর এতেই স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে রোগীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে বিকল একাধিক ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিসের জন্য 10টি মেশিন, তার মধ্যে 6টি বিকল, বাকি 4টি মেশিনও মাঝে মধ্যেই বিগড়ে যায় বলে অভিযোগ। মেশিন একটা ভালো তো দুটো মন্দ, সবাই পরিষেবা ঠিক মতন পায় না। 10টা মেশিনের মধ্যে 4টে মেশিন চলছে আর সব মেশিন খারাপ। এরা বলছে যে মেশিন আসবে, মেশিন ঠিক হবে, ইঞ্জিনিয়ার আসছে। অসুবিধে, মেশিন খারাপ, ডায়ালিসিস পাচ্ছি না ঠিক রকম। 1 মাস থেকে এই মেশিন খারাপ, 4টে মেশিন। 2014 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়। এখানে রোগীর চাপ দিন দিনই বাড়ছিল, কিন্তু মাসখানেক আগে থেকে 10টির মধ্যে তো 6টি মেশিন বিকল। এর জেরে রোগীদের চরম ভোগান্তি। যাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারছি যে আগামী 2-1 মাসের মধ্যেই, হয়তো পরের মাসের মধ্যেই ওই 10টা নতুন ডায়ালিসিস বেড আমাদের চালু হবে। নিউজ 18 বাংলা।